রিসার্চ মানে মাথা নষ্ট একেবারে পুরা। কোনো আইডিয়া আছে কারোর রিসার্চ মানে কি? যারা অনলাইনে তারা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। Yes, sir. বলো দেখি রিসার্চ মানে কি, কারোর কোনো ধারণা আছে কিনা? Research is structured attempt to find out the real truth. টু ফাইন্ড আউট দ্য Truth. ট্রুথ। তো হঠাৎ তুমি সত্যের প্রতি তোমার আগ্রহ জাগলো কেন? এটা কি, আমার কি দরকার সত্য খুঁজে পাই করে? আমি তো দুনিয়াতে আইসি কদিন বাঁচমু, মরে যাবো গা, তো এত খোঁজাখুঁজির কি, আরাম করো, তাই না? সত্য খোঁজার দরকার হলো কেন তোমার? The research refers to systemic investigation, sir, to establish facts সিস্টেমেটিক and ইনভেস্টিগেশন ফর to sir establish the facts and reach new conclusions, sir. ওই তো, টু এস্টাবলিশ দ্য ফ্যাক্ট অর টু রিচ ফাইন্ড আউট নিউ কনক্লুশন, এগুলোর দরকার হলো কেন তোমার? The document is to solve the problem and to find out the new something, sir. But process to be scientific, systematic, and logical. তার মানে তুমি For- সমস্যায় পড়ছো? Sir, advancement Sir, of problem the solving technique, sir. sir Bolo? the requirements is the advancement of the human knowledge, sir, in a wide range of scientific. মানে হিউম্যান নলেজ অ্যাডভান্স করার দরকারটা তোমার পড়লো কেন? পড়লো কেন এইটি আমি জানতে। সমস্যা কি এই কারণে problem? তুমি নিশ্চয়ই কোনো সমস্যায় পড়ছো, নাহলে Right, sir. সমস্যা Right, না sir. পড়লে কেউ বুঝে কোনো কাজ করে নাকি? নো সমস্যা নো কাজ। সমস্যা আছে, ফ্যাটের সমস্যা আছে, এই জন্য করতে বাইরে টাকা ইনকাম করতে হবে, খাবার কিনতে হবে, ফ্যাট ঠান্ডা করতে হবে। ফ্যাট যদি ঠান্ডা থাকতো, খিদা না লাগতো, কে কাজ করতো? কিসের আবার নিউ নলেজ, কিসের আবার কি, তো কি আমার কি দরকার এগুলো? হ্যাঁ, প্রবলেম সলভ করার জন্য না। রিসার্চকে বলছে একটা প্রসেস অফ ইনকোয়ারি, এটা অনুসন্ধানের একটা প্রক্রিয়া, একটা প্রসেস অফ ইনকোয়ারি বলে রিসার্চ। কখন তুমি ইনকোয়ারি করবা? কখন 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 যদি তোমার মনে কোনো প্রশ্ন জাগে, মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব, তার কবিতা লেখা হলাইছে। মাথায় প্রচুর প্রশ্ন আসছে কিন্তু জবাব নাই, জবাব খুঁজতে খুঁজতে পাইতেছে না, পাগল হয়ে গেছে, কবিতা লেখা হলাইছে, তাই না? প্রশ্ন মাথায় আসলেই তুমি অনুসন্ধান করবা, কারণ মানুষের মনে যদি একবার কোনো প্রশ্ন জাগ্রত হয়, তাহলে সেই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত এই মানুষ থামবে না, পাগল না হইলে বা ডাউন সিনড্রোম না হলে। হেলদি একটা লোকের মাথায় যদি কোনো প্রশ্ন আসে, এটা কোনোদিন থামবে না, উত্তর তোমাকে পাইতেই হবে। তোমার লাইফ পার্টনার সম্পর্কে তোমার যদি কোনো খারাপ প্রশ্ন মাথায় একবার আসে, এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত তোমার শান্তি হবে? যদি খালি একটা প্রশ্ন, কোনো সন্দেহ ঢুকতে পারে একবার, উপায় নেই। প্রশ্ন আসবে কখন? একটা সমস্যা থেকে মাথায় প্রশ্ন আসবে, একটা সমস্যা থেকে। কি সমস্যা? দেখা গেল যে তোমার পার্টনার তোমার সাথে আগে যেরকম লাভিং আচরণ করতে এখন আর করে না, এটাই তো একটা সমস্যা। এখন তোমার মাথায় প্রশ্ন আসবে না যে কি ঘটনাটা, কি হলো, এতে কই যায়, অন্য কোথাও যায় নাকি? এই যে প্রশ্ন, এটার উত্তর না পাবো তো তুমি থামবা? থামবা না। তাহলে রিসার্চের শুরু কিন্তু একটা প্রবলেম দিয়ে, যে কোনো একটা প্রবলেম দিয়ে। মানুষ মনে রাখবা কখনো প্রবলেমের সাথে বসবাস করতে চায় না, এটা মানুষের একটা মৌলিক ধর্ম। যখনই আমরা কোনো সমস্যায় পড়ি, আমরা চেষ্টা করি সমস্যাকে সমাধান করতে, না পারলে আমরা চেষ্টা করি সমস্যাকে অ্যাভয়েড করতে, কিন্তু সমস্যাকে নিয়ে আমরা চলতে কখনোই চাই না। সমস্যাকে নিয়ে আমি ঘুমাতে যাব না, এটা হলো নিয়ম। এখন এই প্রবলেমকে
কেন্দ্র করে যখন তুমি চিন্তা করবা, তখন তোমার মাথায় দেখবা কত রকমের প্রশ্ন আসে। কোনো সমস্যায় পড়লে যখন সে সমস্যাটা নিয়ে গভীরভাবে চিন্তা করে, তখন তার মাথায় চারদিক থেকে নানান রকমের প্রশ্ন আসে। আর এই প্রশ্নগুলোকে বলা হয় রিসার্চ কোশ্চেন। আর যে প্রবলেম থেকে এটা আসলো সেটাকে বলা হয় রিসার্চ প্রবলেম, মানে রিসার্চের ইস্যু, রিসার্চের টাইটেল, রিসার্চের ইস্যুটা হলো রিসার্চ প্রবলেম। আর সেই প্রবলেম থেকে তোমার মাথায় যে প্রশ্ন আসলো সেটা হলো রিসার্চ কোশ্চেন। এখন তুমি সেই প্রশ্নের উত্তর খুঁজবা, খোঁজো খোঁজো খোঁজো, ইনকোয়ারি করো, অনুসন্ধান করো, ইনকোয়ারি করো, অনুসন্ধান করো। At the end of inquiry, you will invent something. তুমি কিছু না কিছু পাবা, সামথিং ইউ উইল ইনভেন্ট, বাবা। আর তোমার নলেজ বৃদ্ধি পাবে, ইউ উইল আর্ন নলেজ, তুমি নলেজ আর্ন করলা। তাহলে একটা প্রবলেম, সেখান থেকে কিছু প্রশ্ন, সেই প্রশ্নকে কেন্দ্র করে অনুসন্ধান, তারপরে কিছু তথ্য পাইলাম, কিছু ডাটা পাইলাম, কিছু নলেজ পাইলাম, কিছু জ্ঞান অর্জন করলাম। এবার এই তথ্য, এই জ্ঞান দিয়ে কি করবা? কি করবা? সমস্যাটাকে সমাধান করবা, প্রবলেম সলভ। এই তো। তাহলে রিসার্চকে খুব সহজভাবে এরকম বলা যায়, খুব সহজ, সে প্রবলেম সলভিং অ্যাক্টিভিটি। রিসার্চটা হলো একটা প্রবলেম সলভিং অ্যাক্টিভিটি। কোন একটা সমস্যাকে সমাধান করার যে কর্মকাণ্ড, কর্ম প্রক্রিয়া, এটি হলো তোমার রিসার্চ। এগুলো লেখার দরকার নেই, এগুলো পাবা, হ্যান্ড আউট পাই যাবে। শোনো আগে, তাহলে এটা প্রবলেম সলভিং অ্যাক্টিভিটি। কিন্তু সেটা কেমন অ্যাক্টিভিটি হইতে হবে, এই চারটা কথা ইম্পর্টেন্ট। সাইন্টিফিক ওয়েতে আগাতে হবে, সিস্টেম্যাটিক ওয়েতে আগাতে হবে, খুবই অর্গানাইজড যেন হয়, এবং ইথিক্যাল যেন হয়। তাহলে এই চারটা শর্ত পূরণ করে যদি কোনো কর্মকাণ্ড করে তুমি কোনো প্রশ্নের উত্তর বের করতে পারো, এটার নামই রিসার্চ অ্যাক্টিভিটি। প্রবলেম সলভিং অ্যাক্টিভিটি ডান সাইন্টিফিক্যালি, systematically, organized way and in ethical way. এটাই রিসার্চ। এটাকে আরেকটু যদি বড় করে বলতে চাও তাহলে এরকম বলো, রিসার্চ ই সাইন্টিফিক এন্ড সিস্টেমেটিক সার্চ ফর নলেজ। কি করবা? সেই নলেজ দিয়ে কোন প্রশ্নের উত্তর খুঁজবা, অথবা কোন একটা সমস্যাকে সমাধান করবা নলেজ দিয়ে। আনসার এ কোশ্চেন and solve a problem. যে প্রবলেম থেকে তোমার প্রশ্ন মাথায় আসলো, সেই প্রশ্নের উত্তর পাইলে অটোমেটিক্যালি প্রবলেম সলভ করে ফেলতে পারবা, তাই না? এটি হলো রিসার্চ। তাহলে রিসার্চটা শুরু হলো কি দিয়ে? প্রবলেম দিয়ে। এখন তোমাকে বুঝতে হবে হোয়াট ইজ প্রবলেম, এটা বুঝতে হবে। কি প্রবলেম মানে কি বুঝো, সমস্যা মানে কি বুঝো। কাকে তুমি সমস্যা বলবো? কোনটা তোমার জন্য সমস্যা? যার সমাধান নাই, তোমার কাছে নাই। উদাহরণ দিত, উদাহরণ দিত, উদাহরণ। ডায়াগনস্টিক ডিলেমা। রোগী একটা আসছে, নানান রকম সাইন সিমটম বলতেছে যে তুমি ডায়াগনোসিস করতে পারতেছ না। এটাই তো প্রবলেম নাকি? তুমি চাইছিলা কি? ডায়াগনোসিস করা চাইছি না। আমি চাইছিলাম মনে মনে ডায়াগনোসিস করতে, কিন্তু পারতেছি না। তাহলে তোমার চাওয়াটা ছিল ডায়াগনোসিস করা, কিন্তু বাস্তবে কি হলো? পারলাম না। এটি তো প্রবলেম।
এই জন্য প্রবলেমকে এইভাবে ডিফাইন করছে। বুঝছো? ওর এক্সপেকটেশন কি ছিল, বাস্তবতা কি, পারলো না, তাহলে এটা গ্যাপ হয়ে গেল না? ওই গ্যাপটাই প্রবলেম, সবসময় গ্যাপটাই প্রবলেম। তুমি মনে প্রাণে একজনকে চাইতেছ, কিন্তু সে তোমারে ধরা দিতেছে, এটা কি কি করো কথা কোন আগে প্রবলেম পাইলাম না, এটা হলো রিয়ালিটি। এই গ্যাপটাই হলো সমস্যা, সব সময় সমস্যা মানে এটা, প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে পার্থক্য। ভবিষ্যতে বড় ডাক্তার হইবা, চেম্বারে যাইবা না? সন্ধ্যার সময় যাইতেছো, মাগরিবের নামাজ পড়ে চেম্বারে যাইতেছো রুগী দেখতে, গাড়িতে যাইতেছো আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেছো আজকে যেন আল্লাহ 100টা রুগী দেয়। এটা কি গিয়ে দেখলা 5টা রুগী আছে। কত বড় গ্যাপ! সো ইউ আর ইন এ বিগ প্রবলেম। তাহলে এটা একটা প্রবলেম। এবার এই প্রবলেম নিয়ে চিন্তা করো তো, চিন্তা করলে তোমার মনে কোনো প্রশ্ন আসে? কেন কেন হচ্ছে না? কেন আমার চেম্বারে রুগী আসে না? কেন? এইটা হলো রিসার্চ কোশ্চেন। এবার তুমি এটার উত্তর খোঁজো। কি করব, কি করা লাগবে, উত্তর খোঁজো। আগে তো খোঁজো, উত্তর খোঁজো, কারণটা কি আসে না কেন, তারপরে না কি করবা, কি করা লাগবে। দেখা গেল যে তোমার চেম্বারে টেলিভিশন নাই, রুগীরা এসে বৈশা, ওয়াইফাই নাই, তাই না, এসি নাই, আর তুমি খুব ইরেগুলার, রুগীরা বিরক্ত হয়ে যায়। আমার এক হেমাটোলজিস্ট পরিচিত আছে, মেডিনো ভাই বসতো আগে, দেখতাম রুগী বৈশা আছে তো আছে, হে রাইতের 10টায় ফোন দিলে আমি আইতাছি, এইগুলা করে। তো কারণগুলো পেয়ে গেলা, এখন এগুলা ঠিক করো, সলভ হয়ে যাবে না? ইনফ্যান্ট মর্টালিটি রেট আমাদের দেশে খুবই হাই, এটা কি প্রবলেম? প্রবলেম না, প্রবলেম না এটা? আমাদের দেশে ইনফ্যান্ট মর্টালিটি রেট খুবই হাই, এটা প্রবলেম কিনা? জি, কেন প্রবলেম, কেন এটা প্রবলেম? না না, এই যে হাই, এইটাকে সমস্যা হিসেবে দেখবা কিনা? কেন? জিরো, আমার এক্সপেকটেশন জিরো, আর সেইখানে এসে হাই, তো বিশাল গ্যাপ না ভাই, এটাই প্রবলেম। একটা রুগীরে তুমি ওষুধ দিছো, তোমার এক্সপেকটেশন কি, কিন্তু রুগী সুস্থ হচ্ছে, এটা প্রবলেম না? এইভাবেই তো প্রবলেম গুলো আইডেন্টিফাই করবে। আজকাল আমি দেখি যে 20 বছর বয়সে ম্যাসিভ এমআই হয়ে মরে যায় মানুষ, হইতেছে, হচ্ছে না? ম্যাসিভ এমআই মরে গেল, এটা কি প্রবলেম? কেন এটা প্রবলেম? কি এক্সপেক্ট করো? আমি এক্সপেক্ট করি না। না, তুমি কি এক্সপেক্ট করো, তোমার মৃত্যু কবে? আরে কি 60 কয়, দূর 60 তে আজকাল মানুষ ইয়াং, আবার 75 করলে তো আমি মরে গেছি বা মরতে যাইতেছি, 75 কইলে 120 বছর আমি চাই, বা 100 বছর। আমাদের এক স্যার আছে 100 বছর পার করছে,
101-এ পড়ছে আমার স্যার, ঢাকা মেডিকেল কলেজে সার্জারির প্রফেসর ছিল, প্রফেসর আলী আশরাফ। এই গত মাসে 100 ক্রস করে 101-এ পড়ছে প্রফেসর আলী আশরাফ। এরকম ছোটখাটো একটা মানুষ, নাম করা প্রফেসর ছিল তখন। আমি যখন থার্ড ইয়ারে উঠছি তখন রিটায়ার করছি। তখন রিটায়ার করছে, এখনো বেঁচে আছে। তো আমার প্রত্যাশা 110 বছর বাঁচা, তাই না? কিন্তু 30 বছর বয়সে, 20 বছর বয়সে মরে যাচ্ছে, এটা সমস্যা না? এখন আমি যদি ধরো আমার বয়স 110 বা 100, না, কালকে শুনলা স্যার মরে গেছে, এমআই হিয়া, তোমার কোনো আফসোস আছে? দেখছো কি সুন্দর না কইছে। ও যে না কইছে এটাই তো বাস্তব। 110 বছর বয়সে একটা লোকে আমি মরে গেছে, এটা নিয়ে তোমার আফসোস করার কি? এটা তো সমস্যা না। আমি তো 110 বছর বয়সে আমার মৃত্যু আমি আশা করি। আমার চারপাশে যারা সবাই আশা করে, মরে না কেন? এরকম বলে না? বিশেষ করে বিছনায় পড়ে গেলে তো উপায় নেই, মরে না কেন? আর কত রিয়ালিটি এগুলো। সুতরাং 110 বছর বয়সে কেউ যদি অ্যাকিউট এমআই হয়ে মরে যায়, এটা মোটেও প্রবলেম নয়, এটা নিয়ে রিসার্চ করার কিছু নেই। বাট ইফ ইউ ডাই আউট অফ এট দ্য এজ অফ 20 ইয়ার্স 30 ইয়ার্স, এইটা সত্যি প্রবলেম, এবং এটা তোমাকে রিসার্চ করতে হবে। এই একটা ইস্যু। কি ইস্যু? অল্প বয়সে এমআই হয়ে মরে যাওয়া, এইটা একটা ইস্যু, এটা একটা প্রবলেম। এটাকে তুমি রিসার্চ প্রবলেম চিন্তা করো, এবার এটা নিয়ে তুমি ভাবো, মনে মনে চিন্তা করো, গভীর রাতে ভাবতে থাকো এটা নিয়ে। তোমার মাথায় তোমার প্রশ্ন আসবে না? কি প্রশ্ন আসবে? কেন হয়? What are the risk factors of MI in early age or at the age of 30 years? What are the risk factors? এরকম একটা প্রশ্ন মাথায় আসবে না? এটাই তো রিসার্চ। আবার বলতে পারো, what is the morbidity and mortality of the MI in younger age? এটাও একটা রিসার্চ। এরকম অনেক প্রশ্ন মাথায় আসবে। What is the clinical presentation of the MI in younger age? সব রিসার্চ করছে। আসো, কত রকমের রিসার্চ আছে একটু দেখি। কোয়ান্টিটেটিভ রিসার্চ। ফ্যানটা চালাই দিবা নাকি? গরম লাগছে না নাকি? এসি কততে আছে? কততে? এটা চললে তো হইব না। আছে কততে? এটা তো জানি না। এসি কি চলে না? কততে দিছো? Quantitative and qualitative research, basic and applied research, descriptive and analytical research. কোনটা কি দেখি একটু? কোয়ান্টিটেটিভ রিসার্চ কোনটা, কোয়ালিটেটিভ রিসার্চ কোনটা? কোয়ান্টিটেটিভ রিসার্চ বলছে তুমি রিসার্চ করে যে জিনিসটা জানলা, যে জিনিসটা পাইলা, এটি কি কোনো কোয়ান্টিটেটিভ ইস্যু নাকি কোয়ালিটেটিভ ইস্যু? যদি এটা কোয়ান্টিটেটিভ ইস্যু হয় তাহলে কোয়ান্টিটেটিভ রিসার্চ, যদি কোয়ালিটেটিভ ইস্যু হয় কোয়ালিটেটিভ রিসার্চ। আমি বাংলাদেশের ডাক্তারদের মিন ব্লাড প্রেশার কত জানতে চাই। মিন ব্লাড প্রেশার, এটা কি কোয়ান্টিটেটিভ রিসার্চ? আমি এদেশের নিউবর্ন বেবির এভারেজ বার্থ রেট কত জানতে চাই। আমি এদেশের মানুষের পার ক্যাপিটা ইনকাম কত জানতে চাই, তাই না? আমি বাংলাদেশের মানুষের স্বভাব চরিত্র জানতে চাই, এইটা কিন্তু কোয়ালিটেটিভ, তাই না? মানুষের অ্যাটিটিউড, বিহেভিয়ার, তারপরে কোয়ালিটিস, কে কি ভাবছে, ভাবনা চিন্তা, অপিনিয়ন, এগুলো কোয়ালিটেটিভ। বুঝছো পার্থক্যটা?
বেসিক এবং অ্যাপ্লাইড রিসার্চের পার্থক্যটা কোথায়? বেসিক রিসার্চ কি বলছে দেখো, it deals with the basic process, fundamental mechanism of a particular phenomena. কোনো কিছুর ফান্ডামেন্টাল মেকানিজম নিয়ে কাজ করে। আচ্ছা, একটা রোগী যদি হাসপাতাল থেকে বাইরে চলে যায়, ডিসচার্জ হয়ে যায়, তাকে যদি জিজ্ঞেস করো আপনার হাসপাতালে যে কদিন ছিলেন কেমন লাগছে হাসপাতাল সম্পর্কে একটু কথা বলে যান, এটা কি রিসার্চ? কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ? কোয়ালিটেটিভ না কোয়ালিটেটিভ। বেসিক রিসার্চ মানে একদম ফান্ডামেন্টাল মেকানিজম, যে কোনো কিছুর ফান্ডামেন্টাল মেকানিজম বের করে ফেলবে, এটা হলো বেসিক রিসার্চ। এবং এই বেসিক রিসার্চ করে তুমি নতুন নতুন আইডিয়া দিবা, নতুন নতুন প্রিন্সিপল দিবা, নতুন নতুন থিওরি দিবা, নিউ আইডিয়া, নিউ প্রিন্সিপল, নিউ থিওরি, এরকম দিবা। একাডেমিক্যালি খুব ইন্টারেস্টিং এই ফাইন্ডিংস গুলা, কারণ তুমি নতুন একটা আইডিয়া দিছো, নতুন একটা থিওরি দিছো, নতুন একটা প্রিন্সিপল দিছো। একাডেমিক্যালি খুব ইন্টারেস্টিং, সারা দুনিয়াতে হইচই পড়ে যাবে। বাট ইট হ্যাজ গট নো ইমিডিয়েট প্র্যাকটিক্যাল ইউটিলিটি, এটা ইম্পর্টেন্ট। তার কোনো ইমিডিয়েট প্র্যাকটিক্যাল ইউটিলিটি নেই। তার মানে বেসিক রিসার্চের ফাইন্ডিংস গুলো খুব এক্সাইটিং থাকে, খুব কি বলে ইন্টারেস্টিং থাকে, কিন্তু তার কোনো ইমিডিয়েট ইউটিলিটি থাকে না। যেমন একটা উদাহরণ দিই তোমাকে, হাউ ম্যালিগন্যান্ট সেল মাল্টিপ্লাই। ল্যাবে বসে একটা বেসিক রিসার্চ তুমি করেছো, হাউ ম্যালিগন্যান্ট সেল মাল্টিপ্লাই so rapidly to make a so big tumor within shortest possible time. কেমন করে হয়? ল্যাবে বসে সেল বেসড ওয়ার্ক করে তুমি আস্তে আস্তে জিনিসটা বের করে ফেলেছো, করে তুমি একটা থিওরি দিয়েছো, একটা আইডিয়া দিয়েছো পৃথিবীর মানুষের সামনে, যে দিস ইজ দ্য মেকানিজম হাউ ম্যালিগন্যান্ট সেল মাল্টিপ্লাই। ভীষণ একটা ইন্টারেস্টিং আবিষ্কার করবে, সারা পৃথিবীতে অ্যামং দ্য সায়েন্টিফিক কমিউনিটি তোমাকে নিয়ে হইচই পড়ে যাবে, হইচই, যে বাংলাদেশের অমুক সায়েন্টিস্ট একটা রিসার্চ করেছে, করে এসে তো এরকম কথা বলেছে। হ্যাঁ, দেখবো যে সারা পৃথিবীর মানুষ হইচই পড়ে যাবে, কিন্তু তার কোনো ইমিডিয়েট ইউটিলিটি পাবা না। তুমি মনে করে এই বেসিক রিসার্চটা করেছো, করে একটা থিওরি দিয়েছো, একটা মেকানিজম তুমি দিয়েছো, ভালো। তো এই যে মেকানিজমটা বাইর করলা, এখন তুমি একটু যাও না হাসপাতালে, ক্যান্সার ওয়ার্ডে, যে দেখলা ব্যাগ নম্বর ওয়ার্ডে একটা ক্যান্সার রোগী, চারদিকে মেটাস্টেসিস হয়ে টয়ে তার অবস্থা খুবই খারাপ, চিকিৎসা সব ব্যর্থ, নিশ্চিত মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। তার লাং ক্যান্সার হয়েছিল। এমন একটা রোগীর কাছে কানে কানে গিয়া তুমি যদি বলো যে আপনি যেই রোগে মরে যেতেছেন, এই রোগটা যে কিভাবে, কোন মেকানিজমে এত তাড়াতাড়ি আপনার শরীরে হইল, এটা আমি আবিষ্কার করছি, আপনি তো চলে যাবেন, একটু শুনে যান। এই লোক তোমারে কি করবে? সব পড়তে বার করে দিব না? কারণ তোমার এই আবিষ্কার যতই এক্সাইটিং হোক, এই লোকটার কাছে তার কোনো মূল্য নেই, এই মুহূর্তে কোনো মূল্য নেই। হবে ভবিষ্যতে, ভবিষ্যতে হবে। আজকে তুমি যে নলেজটা অ্যাডভান্স করলা, যে হাউ ম্যালিগন্যান্ট সেল মাল্টিপ্লাই, এই নলেজটার উপর ডিপেন্ড করে পৃথিবীর আরেক দেশে আরেকজন সায়েন্টিস্ট আরেকটা রিসার্চ করে ফেলাইবো, কিন্তু সে বলবে যে বাংলাদেশের অমুক সায়েন্টিস্ট তো এই আবিষ্কারটা করছিল, তারা বলছিল দিজ আর দ্য স্টেপস ফর মাল্টিপ্লিকেশন অফ ম্যালিগন্যান্ট সেল, এবং দিজ আর দ্য ডিফারেন্ট ইন্টারলিউকিন সাইটোকাইনস ফর রেসপন্সিবল ফর দিস মাল্টিপ্লিকেশন,
এখন সে চিন্তা করবে বিভিন্ন রকমের ড্রাগস দিয়ে দিয়ে যে কোনোভাবে কোনো একটা পার্টিকুলার মাল্টিপ্লিকেশন স্টেপকে মানে বন্ধ করা যায় কিনা, স্টপ করা যায় কিনা, এই চিন্তা করবে না? হ্যাঁ, করতে করতে মনে করো তুমি বাংলাদেশে বসে এই চিন্তাটা করে এই রিসার্চটা করে দীর্ঘদিন রিসার্চ করে একটা ঔষধ আবিষ্কার করে ফেলছো। নিম পাতার রস 3 গাছ খাইলে পরে এই ম্যালিগন্যান্ট সেলের মাল্টিপ্লিকেশন বন্ধ হয়ে যাবে, এমন একটা হার্বাল রিসার্চ করে তুমি এটা আবিষ্কার করেছো, তাই না? এবার এই আবিষ্কারটা নিয়ে তুমি ওই লোকটার কাছে আবার যাও যে নাকি সব চিকিৎসা ব্যর্থ, মৃত্যুর জন্য ওয়েটিং। তাকে গিয়ে বলো আপনি তো এই রোগে ভুগছেন, সব চিকিৎসা করলেন, মৃত্যুর জন্য রেডি হয়ে গেছেন, আমার একটা ঔষধ আছে, দয়া করে খাবেন। কি? নিম পাতার রস 3 গ্লাস খাইলো, ভালো হয়ে গেছে। হে তোমারে কি করবো? কি করবো কাও? কি করবে? কি করবে? কি রেড মায়ের আবার দূর মাথায় লইয়া সে নাচবো তোমার, ভালো রেড মায়ের আবার। তাহলে এটাকে কি নাম দিবা? ট্রান্সলেশনাল রিসার্চ। ট্রান্সলেশনাল রিসার্চ মানে তুমি ল্যাবে বসে যে রিসার্চটা করলা, বেসিক রিসার্চ, যে ফলাফল, সেটাকে রোগীর কল্যাণে ব্যবহার করো। যখন তোমার রোগীর কল্যাণে আসবে তখনই ট্রান্সলেশনাল রিসার্চ। আমি ট্রান্সলেট করলাম ফর দি ওয়েলফেয়ার অফ দি পেশেন্ট, ফর দি ওয়েলফেয়ার অফ দি ম্যানকাইন্ড। রিসার্চের উদ্দেশ্য তো তাই। রিসার্চ মানে তো মানুষের কল্যাণ, কল্যাণ উদ্দেশ্য না। এক সময় ডায়রিয়া হলে গ্রামে কি গ্রাম মানুষ মরে যেত, তারপরে রিসার্চ করে কলেরা স্যালাইন বের করলাম। প্রবলেম ওরিয়েন্টেড রিসার্চ ডাইরেক্টেড টু সলভ দ্য প্রবলেম, এটা হলো অ্যাপ্লাইড রিসার্চ। বুঝছো তো পার্থক্যটা? যত নোবেল পুরস্কার, হ্যাঁ, যে সমস্ত কাজে নোবেল প্রাইজ পায়, এগুলো সব কিন্তু মৌলিক কাজ, এগুলো সব বেসিক রিসার্চ। আর ওই নোবেল লরিয়েটদের বেসিক রিসার্চের ফান্ডিংসটাকে অ্যাপ্লাই করে পরবর্তীতে মানুষের কল্যাণে এটাকে কাজে লাগে, তাই না? অ্যাপ্লাইড রিসার্চ। ডেসক্রিপটিভ রিসার্চ কোনটা, অ্যানালাইটিক্যাল রিসার্চ কোনটা? ডেসক্রিপটিভ রিসার্চ মানে তুমি শুধু ডেসক্রাইব করবা কোন একটা ইস্যুকে, কোন একটা প্রবলেমকে ফ্রম ডিফারেন্ট আসপেক্ট। কোন একটা ইস্যুকে ডিফারেন্ট আসপেক্ট থেকে শুধু ডেসক্রাইব করবা। একটু এগুলা জিনিস একটু ভালো করে মনোযোগ দিলেই এগুলা বুঝতে পারবো। এটা কঠিন কিছু না, কঠিন কিছু, সোজা। আমাদের ছাত্রদের স্ট্যান্ডার্ড যে খুব খারাপ তা না। একটু আগে আমি সকাল থেকে আমার একটা সাইন্টিফিক সেশনে বসছিলাম, আমার সোসাইটির কনভেনশনে, ফ্রি পেপার সেশনে বলছিলাম। সেখানে 2টা ফরেন ডেলিগেটের লেকচার ছিল, একটা সশরীরে এসে দিচ্ছে আর একটা পাকিস্তান থেকে অনলাইনে দিচ্ছে। এই 2টার একটাও আমাদের স্টুডেন্টদের চেয়ে যে ভালো হয়েছে আমি বলবো। কাজী এগুলা মানে ভয় পাওয়ার কিছু নাই। তোমাদের চেয়ে যে অনেক ভালো সবাই এরকম না, একটু জানলে একটু বুঝলেই হয়ে যাবে। কোন একটা ইস্যু শুধু ডিসক্রাইব করবা, যে আমি এই পাইলাম, এই দেখলাম, এই শুনলাম, এই তো এরকম দেখলাম, আমি এরকম এরকম দেখলাম, এই তো দেখলাম এই ছেলেটা প্রতিদিন 12টার সময় বকুলতলায় যায়, ওই মেয়েটা প্রতিদিন 12টার সময় বকুলতলায় যায়, বাস শেষ। এইটুকু মানুষকে জানায় দাও। কিন্তু এরা 2জন একই টাইমে প্রতিদিন বকুলতলায় যায় কেন? কারণটা কি? কি করে তারা? ওই পর্যন্ত তুমি যেও না, কিন্তু যদি ওই পর্যন্ত চলে যাও
যে না এরা তো দেখছি যে এইটা করে এইটা করে কি করে না করে, মনে হয় এদের মধ্যে একটা রিলেশন আছে। এই ডায়াগনোসিস পর্যন্ত চলে গেল, কারণটা পর্যন্ত খুঁজে বের করে ফেললো। কারণ কি? যে এইটা এরা এরা একজন আরেকজনকে ভালোবাসে। ওই পর্যন্ত গেলে এটা হয়ে যাবে। কারণও বইলা হচ্ছে কি কারণে যায়, তোমার তো চিন্তা করার দরকার কি? এতে যায় হেতেও যায়, বস পত্রিকায় রিপোর্ট দিয়ে ছেড়ে দাও। জাস্ট ডেসক্রাইব, কারণ খোঁজার দরকার নেই। তোমাকে বললাম গয়টার নিয়ে একটা ডেসক্রিপটিভ রিসার্চ করো, বাংলাদেশে গয়টার নিয়ে। তুমি বললা সারা বাংলাদেশের কোথাও গয়টার নাই, গয়টার আছে শুধু রংপুরে। এটুকু বলে থামো। কেন রংপুরে গয়টার, কেন অন্যত্র গয়টার নাই, ওই প্রশ্ন করার দরকার নেই। আমি দেখলাম রংপুরই শুধু গয়টার, আর কোথাও নাই, এইটুকু থামে যাও, এটা না ডেসক্রিপটিভ। কিন্তু যদি সাথে কারণ খুঁজে বের করে ফেলো যে রংপুরে গয়টার আছে অন্যত্র গয়টার নাই, কি রিজনটা কি, তখন এটা হয়ে যাবে অ্যানালিটিক্যাল রিসার্চ। বুঝছো? আমি দেখেছি রংপুরে যারা গয়টারে ভোগে তারা কেন জানি ইন্টেলেকচুয়ালি ডাল, বেককল্লার মতো কথাবার্তা করে। ব্যাস এইটুকু বলে তুমি চুপ হয়ে যাও আর অগ্রসর হইব না। এখন যদি বলা যাচ্ছে কারণটা কি, গয়টার হয়েছে, গুটি হয়েছে একটা গলার মধ্যে, গলায় গুটি তো মাথা কি, মাথা ডাল কেন? ডাল হলে তো গলা হওয়ার কথা, গুটি গলায়, তো মাথা ডাল কেন? এই এবার কারণ খুঁজলাম, কারণ খুঁজলে এটা হয়ে যাবে। বুঝছো পার্থক্য? তাহলে কজ ইফেক্ট রিলেশন বলে একটা কথা আছে। কজ ইফেক্ট রিলেশনটা খুঁজবো কোথায়? ডেসক্রিপটিভ রিসার্চে আমরা এগুলো খুঁজবো না, খালি ডেসক্রাইব করে যাব। কিছু জার্গন বলি রিসার্চের সাথে রিলেটেড। জার্গন তো বুঝো নাকি? কি জার্গন মানে কি? হ্যাঁ, কিছু শব্দ, কোন বিষয়ে বিশেষ বিষয়ের কিছু শব্দ যেগুলোর কিছু অর্থ আছে ওই বিষয়ে, কিন্তু ওই বিষয়ের বাইরে গেলে তার কোনো অর্থ নাই। বিষয়ের বাইরে গেলে ওই শব্দের ওই অর্থ কার্যকরী নাই। বুঝছো? এটা হলো জার্গন। পপুলেশনের এমনিতে মানে ক্লাসিক মিনিং কি? জনসংখ্যা না, কিন্তু এখানে কিন্তু মিনিং এটা একটু আলাদা। তোমরা যে মেসেজ লেখো না মানুষকে, ইনবক্সে, আউটবক্সে, তারপরে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, তোমরা কিন্তু অনেক জার্গন ব্যবহার করো। এই মেসেজ লিখতে গিয়ে অনেক জার্গন ব্যবহার করো। তোমরা এইচবিটি লেখো না, এটাকে হেপাটোবিলিয়ারি ডিসঅর্ডার। টিআইএ লেখো না, এটা কিন্তু ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। এগুলো জার্গন, সোশ্যাল মিডিয়ার জার্গন। সোশ্যাল মিডিয়াতে এটার একটা মিনিং আছে, এইচবিটির মিনিং আছে, টিআই এর মিনিং আছে, ওএমজির মিনিং আছে, কিন্তু এই মিনিং কিন্তু জেনারেল মিনিং এর সাথে যাবে। পপুলেশন কি বলছে দেখো, এন্টায়ার গ্রুপ অফ দি স্টাডি এলিমেন্ট। একটা রিসার্চের পপুলেশন হলো এন্টায়ার গ্রুপ অফ দি স্টাডি এলিমেন্ট। তুমি যাদের উপর স্টাডি করবা তার এন্টায়ার গ্রুপটাই হলো পপুলেশন। আমি বাংলাদেশের ডাক্তারদের মেইন ব্লাড প্রেশার কত একটু দেখতে চাই, তাহলে তোমার পপুলেশন কি? বাংলাদেশের সকল ডাক্তার, বাংলাদেশে 90,000 ডাক্তার আছে, পুরোটাই তোমার population। বুঝছো? আমি বাংলাদেশের আন্ডার 5 ইয়ার চিলড্রেনদের ভিটামিন এ স্ট্যাটাস দেখতে চাই। পপুলেশন কি? বাংলাদেশের সকল আন্ডার 5 চিলড্রেন, এইটা হবে। আমি পদ্মা নদীর ইলিশ মাছের ভিটামিন ডি কন্টেন্ট কত দেখবো।
পদ্মা নদীর সকল ইলিশ, এটা হবে তোমার পপুলেশন। বুঝছো? বাংলাদেশে আমাদের ঢাকা শহরের মশা খুবই কামড়ায়, খালি ডেঙ্গু হয়। তুমি চিন্তা করলে ঢাকা শহরের মশা তো কামড়ায় কেন, একটু রিসার্চ করে দেখি তো কারণটা কি। তোমার পপুলেশন কি? ঢাকা শহরের সকল মশা। এই যে এতগুলো উদাহরণ দিলাম, তার মধ্যে কিছু আছে ফিনিট পপুলেশন, কিছু আছে ইনফিনিট পপুলেশন। কোনটা কোনটা ইনফিনিট বলো তো? ঢাকা শহরের মশা, তারপরে পদ্মার ইলিশ মাছ, ডাক্তারের সংখ্যাটা ফিনিট, ফাইনিট। পপুলেশন সবসময় থেকে বড়, মাঝে মধ্যে ইনফিনিট। এই জন্য পপুলেশনের প্রত্যেকের কাছ থেকে কি পার্ট অফ দা পপুলেশন। আমি বাংলাদেশের ডাক্তারদের মিন ব্লাড প্রেশার কত জানতে চাই। আমার বাংলাদেশের 90,000 ডাক্তার, 1 লাখ ডাক্তার, পুরোটা আমার পপুলেশন। কিন্তু আমি হয়তো সেখান থেকে 5,000 ডাক্তার নিয়ে কাজটা করব। এটা হলো স্যাম্পল। পার্ট অফ পপুলেশনটাই হলো স্যাম্পল। ভ্যারিয়েবল মানে কি আর ডেটা মানে কি? দেখো, ভ্যারিয়েবল মানে এনি ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ভ্যারিজ, বা বলে সামথিং দ্যাট ভ্যারিজ, যেটা ভ্যারি করে সেটাই তোমার ভ্যারিয়েবল। যেমন ব্লাড প্রেশার, এটা ভ্যারিয়েবল কেন? ভ্যারি করে ফ্রম পারসন টু পারসন, আবার সেম পারসনের ফ্রম ডিফারেন্ট টাইমে কিন্তু এটা ভ্যারি করতে, এই জন্য এটা ভ্যারিয়েবল। হাইটও তাই, বডি ওটা তাই, ভ্যারি করছে। মানুষের মেজাজটা কি ভ্যারিয়েবল না? অনেক মানুষের খুব ঠান্ডা মেজাজ, আর কিছু আছে সবসময় গরম। আবার অনেকের মেজাজ স্থান কাল পাত্র ভেদে। কিছু আছে দেখবা ডিপার্টমেন্টের স্টাফদের সাথে মেজাজ 24 ঘন্টা, কিন্তু উপরের কোন বসের সামনে গিয়ে একদম তার মেজাজ নাই হয়ে পা চাটতে চাটতে তার জীবন যায়, তাই না? কত ভদ্রলোক সে। এগুলোই হলো ভ্যারিয়েবল। ভালোবাসা প্রকাশ করার পদ্ধতি, এটা কি ভ্যারিয়েবল? ভালোবাসা প্রকাশের পদ্ধতি এক একজন এক এক ভাবে করে না, এটা ভেরিয়েবল না? কেউ ফুল দিয়া করে, কেউ চিঠি লেখা করে, কেউ থাপ্পড় মাইরা করে, অর্নামেন্ট দেয় না? কেউ আবার অর্নামেন্ট দেয়। হ্যাঁ, এটা কি বলে, ডায়মন্ডের রিং দিয়ে দিলাম, অর্নামেন্ট দিলাম, হয়তো। আজকাল আর এগুলো কেউ দেয় না, আগে স্মার্টফোন কিনে দেয়, অর্নামেন্ট কেউ দেয় না স্কুলে। কি করে? স্বর্ণের দাম অনেক বেশি না? কে যায় এত করতে? তার চেয়ে মোবাইল দেওয়া ভালো না? সস্তা মোবাইল কিনা দিবা, তাই না? মোবাইল কিনা দিবা, আবার মাঝে মধ্যে ফ্লেক্সি লোডও করে দিবা, ভালো না এটা? এগুলো হলো পদ্ধতি, প্রকাশ করার পদ্ধতি। আবার যেদিন ফ্লেক্সি লোড করবা ওই দিন আবার মেসেজ দিবা। কি মেসেজ দিবা? টাকা দিছি, এটা কইবা? কি কইবা? চিন্তা করো তো, কি কইবা? ডিফিকাল্ট কেন?
মেসেজে লিখে দাও যে টাকা আমার, কথা তোমার। এটা আরো সুন্দর, সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে না এটা? ডেটা মানে কি দেখো, ভ্যালু আর ইনফরমেশন অফ এ ভেরিয়েবল। কোন একটা ভেরিয়েবলকে ভ্যালু দ্বারা প্রকাশ করো, ইনফরমেশন দ্বারা প্রকাশ করো, সেইটি হবে ডেটা। তুমি তো বলেছো ব্লাড প্রেশার একটা ভ্যারিয়েবল না? তো তুমি একজনের ব্লাড প্রেশার মেজার করে একটা ভ্যালু জেনারেট করো, 120, 130, ওইটা হবে ডেটা। অথবা একজনের ব্লাড প্রেশার মেজার করে তুমি তার তথ্য দাও, ইনফরমেশন দিবা, কি দিবা? হাইপারটেনশন, হাইপোটেনশন, নর্মোটেনসিভ, এটা ইনফরমেশন, ওইটা ডেটা। তাহলে ব্লাড প্রেশারটা ভেরিয়েবল আর 120 ডেটা। হাইপারটেনশন, হাইপোটেনশন ডেটা। বডি ওয়েটটা ভেরিয়েবল, 50 কেজি, 60 কেজি, 100 কেজি, এটা হবে ডেটা। ওভার ওয়েট, আন্ডার ওয়েট, নর্মাল ওয়েট, ইনফরমেশন, এটাও ডেটা। প্যারামিটার কি, স্ট্যাটিস্টিক কি, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কি একটু বলে দেই। প্যারামিটার মানে হলো সামারি ভ্যালু অফ পপুলেশন, বলছে এটাকে প্যারামিটার। আমি বাংলাদেশের ডাক্তারদের মিন ব্লাড প্রেশার জানতে চাই, পপুলেশন কি বলো? হ্যাঁ, বাংলাদেশের সকল ডাক্তার ধরো 1 লাখ, আমার পপুলেশন না? এখন একটু স্বপ্নের জায়গায় যে চিন্তা করো তো, ধরো তুমি এই 1 লাখ ডাক্তারের ব্লাড প্রেশার তুমি একা একা মেপে ফেলেছো 7 দিনের মধ্যে। এরকম একটা ক্ষমতা তোমার আল্লাহ দিল, বায়োনিক ক্ষমতা। 1 লাখ ডাক্তারের ব্লাড প্রেশার আমি মেপে ফেলেছি 7 দিনের মধ্যে। তাহলে কয়টা ভ্যালু পাইলা? 1 লাখ ভ্যালু না? এবার এটার একটা মিন করো, ধরো সেই মিনটা 130, এই যে 130, তাহলে এই 130টাই হলো তোমার প্যারামিটার, সামারি ভ্যালু অফ দি পপুলেশন। এটাকে শর্টকাট বলবে পপুলেশন মেজার্স, পপুলেশনের পিকচার, পপুলেশন মেজার্স বা পপুলেশন পিকচার। পপুলেশনের পিকচারটা কি, এটাই আমার প্যারামিটার। হ্যাঁ, আগে আগে আইডিয়াটা বুঝো। পপুলেশন পিকচার, পপুলেশন মেজার্স, পপুলেশন ভ্যালু, সামারি ভ্যালু অফ দি পপুলেশন, এগুলো হলো প্যারামিটারের কনসেপ্ট। কিন্তু এটা কি রিসার্চারের কাছে জানা না অজানা? এবং এটা সবসময় অজানা, এটা সবসময় অজানা থাকবে, এবং এটাই আমরা জানার চেষ্টা করব। কিভাবে দেখি তো, আমরা কি 1 লাখ ডাক্তার নিয়ে কাজ করব? আমরা একটা স্যাম্পল নিব 5,000 ডাক্তারের। এই 5,000 ডাক্তারের প্রত্যেকের ব্লাড প্রেশার মেজার করাটা তো আর স্বপ্ন না, এটাও তো কিন্তু বাস্তব। তুমি কিন্তু আমার এই 5,000 ডাক্তারের সবার ব্লাড প্রেশার সত্যি সত্যি মেজার করবা, করে কয়টা ভ্যালু পাইলা? আবার এটা মিন করো, ধরো 125, তাহলে 125 হবে তোমার স্ট্যাটিস্টিক্স, সামারি ভ্যালু অফ দি স্যাম্পল, অথবা বলে স্যাম্পল মেজার্স, স্যাম্পল পিকচার। স্যাম্পলের পিকচারটা কি, স্যাম্পলের মেজার্সটা কি, বা স্যাম্পলের সামারি ভ্যালুটা কি, এটি হলো তোমার স্ট্যাটিস্টিক্স। তাহলে প্যারামিটার কি দাঁড়াইলো? পপুলেশন। আর স্ট্যাটিস্টিক্স কি দাঁড়াইলো?
পি এর সাথে পি লাগাবা, এস এর সাথে এস লাগাবা। প্যারামিটার ফর পপুলেশন, স্ট্যাটিস্টিক্স ফর আরো সহজ। প্যারামিটার মানে পপুলেশন পিকচার, পপুলেশন মেজার্স, স্ট্যাটিস্টিক্স মানে স্যাম্পল মেজার্স। প্যারামিটারটা সবসময় থাকে অজানা, unknown টু দ্য রিসার্চার। আর স্ট্যাটিস্টিক্স এটা নো, তাই না? known। তাহলে একটা রিসার্চ তুমি করছো, এই যে দুইটা জিনিস তোমার সামনে দিলাম, প্যারামিটার এন্ড স্ট্যাটিস্টিক্স, বলো তো দেখি দুইটার মধ্যে তুমি আসলে তোমার স্বপ্নটা কাকে নিয়ে, কাকে তুমি জানতে চাও? আমি কিন্তু প্যারামিটার জানতে চাই, তাই না? প্যারামিটার নিজে তো বিকজ আই ওয়ান্ট টু নো দ্য মিন ব্লাড প্রেশার অফ দি ডক্টরস অফ বাংলাদেশ। প্যারামিটার নিজে তো অবজারভেশনাল স্টাডি। প্যারামিটার নিজে তো অবজারভেশনাল স্টাডি। অবজারভেশনাল স্টাডি কি আবার? প্যারামিটারের আইডিয়াটা বুঝো আগে। পপুলেশনের সামারি দেন, পপুলেশনের সামারি। তাহলে তোমার স্বপ্নটা কাকে নিয়ে? প্যারামিটারকে নিয়ে। কিন্তু যখন তুমি রিসার্চটা করলা, তখন তোমার হাতের তালুর কাছে কে আসছে? তো তোমার স্বপ্ন কিন্তু প্যারামিটার, তোমার হাতের উপরে কে? মানে বাস্তবে দেখতেছো কারে, আর স্বপ্ন কারে নিয়ে? তো তুমি কি সমস্যায় পড়ছো? সমস্যায় পড়ছো না? তুমি চাইতেছো কি আর ফাইলা কি? এটা সমস্যা না? চাইতেছি কারে আর ফাইলাম কারে? এটা তো বিরাট বিশাল প্রবলেম, তাই না? এরকম প্রবলেম যে কত মানুষ আছে এই দুনিয়াতে, চাইছে একজন রে, পাইছে আর বেশিরভাগই বেশিরভাগই সমস্যা, বেশিরভাগই সমস্যা, কথা ঠিক। খাইলাম একজন রে, শেষ পর্যন্ত পাইলাম আরেকজন রে। এই অবস্থা কি করে মানুষের? হ্যাঁ, পরে আবার চেঞ্জ করে বলা কি কয়? ধ্বংসাত্মক কথাবার্তা। হ্যাঁ, তুমি ঠিক কইছো, যেটা পাইছে তার ভিতরে হেটারে কল্পনা করলেই তো হয়ে যায় যে এটাই আমার কি বলে জোলেখা। তাই না? এই যে তুমি সমাধানটা দিলা, কার দিকে তাকায় কার কথা চিন্তা করলা? আমাদের চাওয়া ছিল, ধরে নিতে হবে তার সঙ্গে এটা অনেকটাই মিল আছে। না না, তুমি কার দিকে তাকায় কার সম্পর্কে নিয়ে, তার দিকে, তার চোখের দিকে তাকায় কারে পাইলা? কল্পনাকে পাইলা, তাই না? এইটার নাম এই যে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। Conclusion about the population parameter based on sample statistics. যারে হাতের কাছে পাইলা, কারে কারে পাইছো? স্ট্যাটিস্টিক্স না? তাহলে স্ট্যাটিস্টিক্স এর দিকে তাকিয়ে throw some statistical approach, throw some mathematical approach, তুমি কল্পনা করবা তোমার পপুলেশন প্যারামিটার কি হইতে পারে, তুমি কনক্লুশনটা ওইভাবে করবা। এটার নাম ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। To make conclusion, prediction about the population parameter based on sample statistics. বুঝছো? দিন শেষে তুমি রিসার্চ করতে হলে এই কামটাই করতে হবে। কারণ তুমি কখনো গোটা পপুলেশন নিয়ে কাজ করবে না, অলওয়েজ তুমি স্যাম্পল নিয়ে কাজ করবে এবং স্যাম্পলের তথ্য পাবা, কিন্তু তুমি জানতে চাও পপুলেশনের তথ্য। বুঝছো?
ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। গোটা পপুলেশন নিয়ে কাজ করে একটা রিসার্চে আছে, নাম একটাই, তার নাম আদমশুমারি, সেন্সাস, আদমশুমারি। এছাড়া আর কিছু। কত রকমের ডাটা আছে একটু দেখি। কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ বা ক্যাটাগরিক্যাল, কোয়ান্টিটেটিভ বা নিউমারিক্যাল। কোনটা কোয়ান্টিটেটিভ, কোনটা মানে কোয়ালিটেটিভ বুঝো তো ঠিকই। থিওরিটা হলো যে ডাটাটা ভ্যারি করে ইন অ্যামাউন্ট, আরেকটা ডাটা ভ্যারি করে ইন ক্যাটাগরি। কোনটা কি, কোনটা কি? অ্যামাউন্টে ভেরি করলে কোয়ান্টিটেটিভ, আর ক্যাটাগরিতে ভেরি করলে কোয়ালিটেটিভ। এই বাজার এখন 5th এডিশন এসে গেছে, বুঝছো? 5th বড়, 5th অনেক উন্নত হয়েছে। এটারই 5th এডিশন, এই সপ্তাহখানে করছে। আমরা ডিসকাউন্ট দিতে পারবো স্যার, হ্যাঁ, আমরা ডিসকাউন্ট পাবো ডিসকাউন্ট হ্যাঁ। তুমি কোথাকার রেসিডেন্ট? এখন আমি কি এনআইসিপির একটু মানে সলিমুল্লাহ পর্যন্ত ডিসকাউন্ট দিব নাকি? ডিসিবি দিলেই হবে। এখানে এখানে আছে, ওদের কাছে আছে। ডাক দে তো। এদেরকে বই দিয়া দাও 300 টাকা করে, 400 টাকার বই, ঠিক আছে? আবার বই কিছু নিয়ে আইসো আমার কাছ থেকে। এখন আসো, কোনটা কন্টিনিউয়াস, কোনটা ডিসক্রিট। শুধু একটা কথা মনে রাখবো, যে সমস্ত কোয়ান্টিটেটিভ ডেটা দশমিক হয়, ডেসিমাল বা ফ্র্যাকশন হয়, এটি কন্টিনিউয়াস। যেমন বডি ওয়েট 80 কেজি, 80.1 কেজি, 80.2 কেজি সম্ভব, কিন্তু সম্ভব। হাইট 5 ফিট, 5.1 ফিট, 5.2 ফিট সম্ভব না। আর যেটা দশমিকে হবে না, শুধু 1, 2, 3, 4, 5 এরকম, ওটা ডিসক্রিট। যেমন ফ্যামিলি মেম্বার, তোমার বাচ্চা কয়টা? 2.5টা, 3.5টা বুঝতে পারবো? 10টা 12টা কইবা, 6টা থাকলে 2.5টা কইবা, 2টা বাইরে একটা। বাহ, ভালো সমাধান পাই গেছে। বাচ্চা কয়টা? 2.5টা। বাহ, ওই 2টা বাইরে, 2টা দেখতেছেন, 8টা দেখা যাচ্ছে। মানে 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 কি মানে ফ্র্যাকশনে হবে? হবে না? হবে তো। 1.1 1.5 টাকা, এটা কি কত? 1 টাকা 50 পয়সা হয়তো, যদি এগুলো উঠে গেছে এখন। আর পাইকারি ব্যবসার হিসাবে 1 পয়সা 2 পয়সা অনেক সমস্যা, এটা নিয়ে যেমন তোমার ডলার ব্যবসা, ডলার ব্যবসা তুমি মানে যে 0.1% অনেকটা হিউজ সেল হইলে, এটা হলো সেলের তো একটা বেসিক প্রিন্সিপাল, যে কম মার্জিন বাট সেল বেশি, আলটিমেট প্রফিট বেশি।
বুঝছো? কন্টিনিউয়াস ডিসক্রিট দাও না কিছু উদাহরণ ডিসক্রিটের। Number of the square in this. নাম্বার অফ চেয়ার, নাম্বার অফ স্টুডেন্ট, হাসপাতালের বেড, নাম্বার অফ পেশেন্ট, আউটডোরে প্রতিদিন কয়টা আসে, কয়টা রোগী মারা যায়, এগুলো। তোমার মুখে কয়টা দাঁত, ডিসক্রিট। আর যেটা কোয়ালিটেটিভ, এটা আবার দুই প্রকার, নমিনাল, অর্ডিনাল। কোনটা নমিনাল, কোনটা অর্ডিনাল? নমিনাল বলছে তোমরা যারা অনলাইনে আছো শুনতেছো? জি স্যার, শোনা যাচ্ছে। আমি যে একটা অফার দিছি শুনছো? জি স্যার, শুনেছি। স্যার বইয়ের। শুনেছো? জি স্যার। যদি অফার নিতে চাও তাহলে আইসা নিয়ে যাই। ঠিক আছে, কাজে লাগবে সারা জীবন। এবার বইটা একটু আর একটু গুছাই দিছি, তথ্যও আর একটু অ্যাড করছি, বাই কলাম করে দিয়েছি, পড়তে আরাম পাইল। কোনটা নমিনাল? যেটা নাকি আনর্যাঙ্কড, ক্যাটাগরি আছে কিন্তু র্যাঙ্কিং করতে পারবো না, র্যাঙ্কিং করতে পারবো না। আনর্যাঙ্কড, যেমন জেন্ডার, জেন্ডার কিন্তু ভেরিয়েবল, আর জেন্ডার ভেরিয়েবল হলে তার জেন্ডারের ডাটা কি মেল ফিমেল, কিন্তু এটা কি মানে এই নাকি যে মেল ইজ বেটার দেন ফিমেল? এই যে কোনো ক্যাটাগরি নেই, মানে কোনো র্যাঙ্কিং নেই, জাস্ট আইডেন্টিফিকেশন। Category is ranking. ক্যাটাগরি আছে কিন্তু র্যাঙ্কিং নেই, আইডেন্টিফিকেশন আছে কিন্তু র্যাঙ্কিং নেই। রিলিজিয়ান, হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধিস্ট, ক্যাটাগরি আছে কিন্তু এটা বলতে পারবো না যে মুসলিম ইজ বেটার দেন হিন্দু, এটা বলার কোনো স্কোপ নাই। বুঝছো? আর কিছু উদাহরণ দাও না। আনর্যাঙ্কড, নমিনাল, কোয়ালিটেটিভ। একটা দিলাম আমি জেন্ডার, একটা দিলাম রিলিজিয়ান, এরকম। আর এডুকেশন ঠিক এইভাবে তো বলছি। হ্যাঁ, স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস, কেউ ম্যারিড কেউ আনম্যারিড, তো যে ম্যারিড হাতে ভালো, আনম্যারিডের চেয়ে এরকম বলে যে প্রফেশন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগ্রিকালচার, এমন তো না যে ডাক্তাররা ভালো মানুষ আর বাকিরা। ঠিক আছে, সব প্রফেশনের নবেল মানে ডিপলি যদি চিন্তা করি, কোনো প্রফেশন খারাপ না, মানে নবেল না এটা বলা যায় না। কোনটা তো ডিরেক্ট ফলাফল পাওয়া যায়, কোনটা ইনডাইরেক্ট। আলটিমেটলি মানব কল্যাণ, কারোরটা ডাইরেক্ট, কারোরটা ইনডাইরেক্ট, এই তো। তুমি খালি একটু চোখটা বন্ধ করে চিন্তা করো তো, যদি 7 দিন আমার ঢাকা শহরের সুইপাররা কাজ না করে থাকতে পারবা? তাহলে ওইটাও একটা নোবেল প্রফেশন, সুইপারের কাজটাও একটা নোবেল প্রফেশন। এটা মাঝে মাঝে আমি খুব চিন্তা করি যে এটা মনে হয় ডিটারমাইন্ড, সৃষ্টিকর্তা ডিটারমাইন্ড করে রাখছে যে কাউকে দিয়া সুইপিং এর কাজ করাবো, কাউকে দিয়া ভিসির কাজ করাইবো, কাউরে দিয়া ডাক্তারি করাইবো, তাই না? কারণ পৃথিবীটাকে চালাইতে হবে, ডিটারমাইন্ড, প্রি ডিটারমাইন্ড, একটা গ্রুপ এটা, একটা গ্রুপ এটা, একটা গ্রুপ এটা। এই যে আন্ডারমাইন করার কোনো সুযোগ নেই, কারোকে আন্ডারমাইন করার কোনো সুযোগ নেই। তুমি যে ডাক্তার হইছো এটা ডিটারমাইন্ড যে তোমার আল্লাহ ডাক্তার বানাইবে এই কামটা চালাইয়া যাওয়ার জন্য। আবার সৌরও একই অবস্থা, সূর্য তো চালাইতে হবে।
এটা তো দরকার আছে। হুম? না, এখন চুরি তো অনেক ধরনের লেভেল আছে। কোন চুরি করে? কাগজের মতো চুরি করা যায়। কাগজ দিয়ে চুরি করা যায়। সবই রাতের অন্ধকারে চুরি করা যায়, কত ধরনের চুরি তো আছে না? মিস্টিরিয়াস, সবকিছু মিস্টিরিয়াস। হইলো, এবার সব অর্ডিনাল, যেটাকে র্যাঙ্কিং করা যাবে, তাই না? এই দেখো টিমরের গ্রেড, তুমি যে বলো টিমরটা গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, এর মধ্যে র্যাঙ্কিং আছে না? জি স্যার। গ্রেড 1টা বেটার না দেন গ্রেড 2, 2 ইজ বেটার দেন গ্রেড 3, এরকম না? আর উদাহরণ দাও, মানে অর্ডিনালের দেখি। ধনী, গরিব, মিডল ক্লাস। প্রফেশনাল স্যার, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডেজিগনেশন, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লেভেল অফ এডুকেশন, প্রাইমারি, লেভেল অফ এডুকেশন, ডিজিজের সিভিয়ারিটি, মাইল্ড, মডারেট, সিভিয়ার, এরকম বহু আছে। তাহলে এইটা হলো তোমার টাইপ। কিছু আছে প্রাইমারি ডাটা, কোনটা প্রাইমারি ডাটা? প্রথম দুইটা না, তুমি নিজে যেটা জেনারেট করবা, এটা কারো কাছ থেকে আমি নেই নাই, আমার নিজের ডাটা, আমার নিজের জেনারেটেড ডাটা, একদম আমার। পৃথিবীর কেউ এটা কারো কাছ থেকে আমি নেই নাই, কোনো বই থেকে নেই নাই, কোনো পাবলিশড আর্টিকেল থেকে নেই। বই থেকে পাবলিশ আর্টিকেল থেকে কোনো ডাটা নিলে সেটা কি বলবা? প্রাইমারি আর সেকেন্ডারি ডাটা থেকে যদি অঙ্ক করে নতুন কোনো ডাটা তৈরি করো, ওটা ডিরাইভ। যেমন বিএমআই একটি ভালো এক্সাম্পল, বিএমআই। প্রাইমারি ডাটাটা কি? হাইট, ওয়েট, তাই না? সেই হাইট ওয়েট থেকে অঙ্ক করে তুমি পরে বাইর করবা কি? বিএমআই। বাইনারি ডাটা কোনটা? এটা আরেকটা নাম আছে, ডাইকোটোমাস ডাটা, রাইট? DICHO, ডাইকোটোমাস ডাটা। ডিকোটোমাস বলে কেউ, ডাইকোটোমাস বলে কেউ। কোনটা জানো প্রাইমারি ডাটা আরে বাইনারি ডাটা? এটা কিন্তু একটা কোয়ালিটেটিভ ডাটা। কোয়ালিটেটিভ ডাটার আর কি নাম, আর একটা কি নাম বলছিল? কোয়ালিটেটিভ ডাটা, ক্যাটাগরিক্যাল ডাটা। তার মানে এগুলো বিভিন্ন ক্যাটাগরি থাকে। সোজা বলবা যে সমস্ত কোয়ালিটেটিভ ডেটার মাত্র 2টা ক্যাটাগরি, বাইনারি ডাটা। কোয়ালিটেটিভ ডেটা হ্যাভিং অনলি 2 ক্যাটাগরি, মাত্র 2টা ক্যাটাগরি। ঠিক আছে, একটা উদাহরণ দাও বাইনারি ডাটা। জেন্ডার, মেল, ফিমেল। হ্যাঁ, আরটা কি কইছো? না, ওগুলো এগুলো তো অতি সম্প্রতি, এগুলো আবিষ্কার হয়েছে। এটা কোনো জেন্ডারের পর্যায়ে করছে। ফার্টিলিটি, ফর্টাইল, ইনফার্টাইল, কোয়ালিটেটিভ বাইনারি। প্রেগন্যান্সি টেস্ট, স্টেট অফ প্রেগন্যান্সি কি বলবো? পজিটিভ অথবা নেগেটিভ, এগুলো তো কোয়ালিটেটিভ বাইনারি। পরীক্ষা দিছো কি? হয় পাস করবো নয় ফেল করবো, এই তো, আর তো কিছু নেই। আরো আছে মানে যার একটা রেসিপ্রোকাল ভ্যালু থাকবে সেগুলো হচ্ছে যার যার রেসিপ্রোকাল একটা ভ্যালু থাকবে, মানে 2টা ক্যাটাগরি, ভ্যালু না 2টা ক্যাটাগরি। রেসিপ্রোকাল একটা ক্যাটাগরি। আমরা এটাকে কম্পিউটার ঢুকে দিয়ে ভ্যালু দিয়ে করবো। মেল ফিমেল, মেলকে 1 ধরবো, ফিমেলকে 0 ধরবো, এইভাবে ঢুকবো। এটা অন্য জিনিস, কোডিং অন্য জিনিস। এটাও বাইনারি। ইয়েস নো, ইয়েস নো। এই যে বাংলা সিনেমায় দেখছো না, হিরোদের বলে কি বলে, ভিলেন বলে না নায়িকারে, আমার সাথে প্রেম করবি কিনা ক? ইয়েস নো না, বাইনারি তো, কোয়ালিটেটিভ বাইনারি তো, মিউচুয়ালি এক্সক্লুসিভ। একদম, একটা হলে আরটা হবে না, একদম টোটালি মিউচুয়ালি এক্সক্লুসিভ।
মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে হলো একটা হলে আরেকটা হবে না, মানে ক্যাটাগরিক্যাল ডাটা হ্যাভিং অনলি ওয়ান, দ্যাট ইজ মানে মানে ক্যাটাগরিক্যাল ডাটা হয় আর ওয়ান এক্সক্লুড দ্য আদার্স, আদার্সকে এক্সক্লুড করে দেয়। এরকম মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ বাট নট বাইনারি, উদাহরণ দাও তো। মিউচুয়ালি এক্সক্লুসিভ কিন্তু বাইনারি না, ব্লাড গ্রুপ মিউচুয়ালি এক্সক্লুসিভ কিন্তু বাইনারি না, রিলিজিয়ন কি, তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাসের মধ্যে আছে ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সড, উইডো, উইডোয়ার, উইডো বা উইডোয়ার, এতগুলা ক্যাটাগরি। ওটা বাইনারি না, ওটা বাইনারি না, বাট মিউচুয়ালি এক্সক্লুসিভ, মিউচুয়ালি এক্সক্লুসিভ। টাইপস অফ ভেরিয়েবল আসে, কত রকমের ভেরিয়েবল আছে। ও আউটলায়ার্স হলো এক্সট্রিম ভ্যালু, not consistent with the main body of data, মেইন বডি অফ ডাটার সাথে যায় না, এরকম কি বলে ডাটাগুলোই হলো তোমার আউটলায়ার। যেমন পরীক্ষা দিছে তোমার ছাত্ররা 100, একজন 5 পাইছে, একজন 100 পাইছে, আর বাকি সব 70 মানে 60 থেকে 70 এর। ওই যে 5 আউটলায়ার, ওই যে 100 এটা আউটলায়ার, এটা বাদ, এগুলা বাদ দিয়ে করতে হবে, মানে মিলে না আর কি, মেইন বডির সাথে মিলছে না, মিলছে না। অনেক পরিবার পাবা যে বাবা অসুন্দর, মা অসুন্দর, 4টা সন্তান, 3টা অপূর্ব সুন্দর, একটা করতে আফ্রিকার জঙ্গল কালো হয়ে গেছে, ওই কালোটারে কি করবে, ওরে আউটলায়ার, ওরে আউট। কোচিং এর পরীক্ষা স্যার সবাই 60 পেয়েছিল, আমি 90 পেয়েছি, পরে আমি কিছু টাকা নিয়ে আসি শিওরলি প্রশ্ন বইছে। চলে গেছে বাসায় না আসে। মানে এই যে আউটলায়ারটা, এটা কিন্তু মানে মেবি রং মেবি রাইট, দুইটাই হইতে পারে। হয়তো তুমি প্রশ্ন পাইছো, এটাও হইতে পারে, আবার পাইছো না, এটাও হইতে পারে। কিন্তু ওই যে এখন ওরে ধৈর্য জিজ্ঞেস তুমি নিশ্চয়ই প্রশ্ন পাইছো, এই কাজটা কিন্তু ঠিক করেনি, এটা একটা ইথিক্যাল ইস্যু। রাস্তায় হেঁটে যাচ্ছে 4 জন, হাজব্যান্ড ওয়াইফ 2টা বাচ্চা বা 3টা বাচ্চা, হাজব্যান্ডও সুন্দর, ওয়াইফটাও সুন্দর, 3 বাচ্চার মধ্যে 2টা খুবই সুন্দর আর একটা কালা, তুমি গিয়ে তারে জিজ্ঞেস হবে এটা কার বাচ্চা, এরকম প্রশ্ন করাটা খুবই খারাপ হবে না, খুবই খারাপ হবে না, এটা কার বাচ্চা লইয়া আছে। ইট কুড বি রাইট, কুড বি রং, দুটোই হইতে পারে আর কি। সুতরাং এইগুলা করতে হয় না। সেন্স অফ প্রপোর্শন বলে এগুলো, এগুলা সেন্স অফ প্রপোর্শন যদি সবার থাকে না, দাম দুম বলে বেলায় আর কি। ভ্যারিয়েবল 3 প্রকার, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড কনফাউন্ডিং ভেরিয়েবল। 3 রকমের ভেরিয়েবল আমরা দেখতে পাই। দেখো তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কি কি নাম বলছি। এক্সপোজার, কজ, ইনপুট, রিস্ক ফ্যাক্টর, দেখছো কতগুলা নাম। এক্সপোজার, কজ, ইনপুট, রিস্ক ফ্যাক্টর। তার মানে কি বুঝলা, এটা কি আসলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? যে কোনো কিছুর কি কজ, যে কোনো কিছুর কজটাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, যা কিছুই হোক কারণটা কি, কারণটাই তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কি কি নাম আছে দেখো। আউটকাম, ইফেক্ট, আউটপুট, রেসপন্স।
তাহলে কি বুঝলাম ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আসলে কি? ইফেক্ট। ইফেক্টটাই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে একদিকে কজ আর একদিকে ইফেক্ট। কজটা তোমার আর ইফেক্টটা তোমার। রিসার্চে আমরা 4টা শব্দ বেশি ব্যবহার করি, এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অথবা আউটকাম, আর এদিকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অথবা ওই যে এক্সপোজার ভেরিয়েবল। এই 4টা শব্দ বেশি ব্যবহার করি আমরা রিসার্চে। এক্সপোজার, আউটকাম, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, এক্সপোজার, আউটকাম। বুঝছো? ওবেসিটি হলে এমআই হয়, কোনটা এক্সপোজার আর কোনটা আউটকাম। তাহলে ওবেসিটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এমআই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। স্মোকিং করলে ক্যান্সার হয়, কোনটা এক্সপোজার আর ক্যান্সার আউটকাম না, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না। ভালো লাগলে ভালোবাসা হয়, কোনটা এক্সপোজার আর আউটকাম হইল, ওটা না। তুমি আমার জীবনে এসেছো, তাই তো আমার বাগানে ফুল ফুটেছে। হ্যাঁ আব্বা, পানি নেওয়া লাগবে না আব্বা? পানি 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 নেওয়া লাগবে না? জীবনে আসাটা এক্সপোজার না? বোতলে পানি নেওয়া লাগবে, বোতলে যে পানি ফুল নেওয়া লাগবে। ফুটছে, কি? আচ্ছা, বোতলে মানে খাওয়াটা চাল কবিতা, গান সবকিছুর মধ্যে এরকম আছে, এক্সপোজার আছে, আউটকাম আছে, সবকিছুর মধ্যে পাই। মমতাজ কে চিনো? এটাকে আমার আমার জীবনে একটা খুবই দুঃখ, কষ্ট, বেদনা ছিল। আমার জীবনে অনেক একটা দুঃখ, কষ্ট, বেদনা বহুদিন ছিল। সেটা হলো যে আমি বুঝতে পারি নাই আসলে তখন ছোটবেলায়, মানে ইয়াঙ্গার এজে তো সব বোঝা যায় না। মানে আমি পিএইচডি ডিগ্রিটা অর্জন করতে পারি নাই। এই কষ্ট বহুদিন হৃদয়ে চেপে রেখে চলছিলাম আর কি। এই জন্য কষ্ট লাগতো যে দেখতাম অনেক জায়গায় আমি এন্ট্রি টিকিট পাইতাম না। পাইতো সেই ব্যক্তিটা যার পিএইচডি ডিগ্রি আছে, কিন্তু আমি জানি ওই এন্ট্রিটা যদি আমি পাইতাম, ওই ডায়াসটা আমি যদি পাইতাম, তাহলে আমাকে ডায়াস থেকে ফেলতে পারতাম। এটা আমার এই বিশ্বাস আমার আছে, কিন্তু আমি এন্ট্রিটি পেলাম। যে এন্ট্রিটা পাইলো সে হয়তো ওখানে খুব ভালো পারফর্ম করতেছে না, এটা সত্য কথা। পিএইচডি ডিগ্রিটা কিন্তু ইটস নট দ্য ইন্ডিকেটর অফ পারফরমেন্স। এটা তোমার একটা অর্নামেন্ট, এটা একটা ডেকোরেশন পিস, আর কিছু। পারফরমেন্স আলাদা জিনিস, ওইটা ডিপেন্ড করবে তোমার কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টের উপরে, কন্টিনিউয়াস লেখাপড়ার উপরে। সো এইটা তো একটু কষ্টের বিষয়। একদিন সকালবেলা পত্রিকায় একটা খবর দেখলাম, দেখার পরে আমার এই দুঃখ, কষ্ট সমূলে উড়ে গেছে। খবরটা হলো মমতাজ পিএইচডি ডিগ্রি পাইয়াছে। ইন্ডিয়ার কোন এক ইউনিভার্সিটি থেকে সঙ্গীতে অনারারি সে পিএইচডি ডিগ্রি পাইয়াছে। ওই দিন থেকে আমার কষ্ট চলে গেছে। শালার দরকার নেই। ওর একটা বিখ্যাত গান ছিল, বন্ধু যখন বলে আমার বাড়ির পাশে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, বুকটা আমার ফাইটটা। এখানে আউটকাম কি? এক্সপোজার কি? গৌনিয়া
এটা এক্সপোজার না, রঙ্গ কইরা সুপসা বাইটা গেলে তো বুক ফাটতো না, রঙ্গ দেখায় দেখায় গেছে, রঙ্গ বেড়ে গেছে, তাই না? ওইটা এক্সপোজার। সো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, ওবেসিটি হলে এমআই হয়, ইন্ডিপেন্ডেন্ট কোনটা? এমআই হলো ডিপেন্ডেন্ট বা আউটকাম। তুমি 500টা এমআই পেশেন্ট নিলা, দেখলা 500টাই একেবারে মরবিডলি ওবেজ, কি বলবা দিন শেষে? ওবেসিটি কজেস রিস্ক ফ্যাক্টর। মানে এরকম একটা অবজারভেশন আমি যদি দেখতে পাই, 500টা এমআই পেশেন্ট 500 জনেরই মরবিডলি ওবেজ। শোনো, তুই যে শুরুতে বলছিলাম রিসার্চ মানে হলো সত্যকে খুঁজে পাওয়া। আমরা সত্যকে কই পাবো? সত্য কোথায় আছে আমরা জানি নাকি? এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে। আমরা সত্যকে খুঁজি, দিন শেষে বলার চেষ্টা করি হয়তো বা এটাই সত্য। কিভাবে? থ্রু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। তুমি 500টা এমআই রোগীর দেখলা, 500টাই ওবেজ, এই যে একটা তথ্য তুমি দেখলা, এই তথ্যটার উপর তোমার মাইন্ডটাকে অ্যাপ্লাই করো, তোমার ক্রিটিক্যাল মাইন্ড, সায়েন্টিফিক মাইন্ডটাকে অ্যাপ্লাই করো, করলে তোমার দিন শেষে কনক্লুশন চলে আসবে যে ইয়েস, ওবেসিটি ইজ এ রিস্ক ফ্যাক্টর। সো আমরা মানুষরা কিন্তু প্রথমে কিছু একটা জিনিস দেখি, আমি যাহা দেখিলাম তাহার উপরে আমি আমার সায়েন্টিফিক মাইন্ডটাকে অ্যাপ্লাই করবো। আল্লাহ তাআলা কিন্তু মানুষকেই কেবলমাত্র একটা সায়েন্টিফিক মাইন্ড দিয়েছে, আর কাউরে দেয়নি। সেই সায়েন্টিফিক মাইন্ড অ্যাপ্লাই করে তুমি তোমার অবজারভেশন থেকে একটা কনক্লুশনে আসবে। আল্লাহ বলছে যে দ্যাট কুড বি নিয়ার টু দ্য ট্রুথ। বলছে না যে তুমি দেখো, দুনিয়ার দিকে তাকাও, আমাকে দেখতে পাওয়া। আল্লাহ রেখে দেখছে, কিন্তু এই সৃষ্টি দেখেও কিন্তু বোঝা যায় অস্তিত্ব, যদি দেখার মতো কেউ দেখে। তাহলে এবার দিলা পত্রিকায় প্রকাশ করে ওবেসিটি ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর এমআই, দিলা প্রকাশ করে। তোমার এই মেসেজ যদি কোনো মোটা লোকের চোখে পড়ে, কি অবস্থা হইব? সে আতঙ্কিত হবে না? সে আতঙ্কিত হইয়া চিন্তা করলো, দেখি তো আমার ডাক্তার সাহেব রিসার্চটা কেমনে করলো, কারে নিয়ে করলো। দেখা গেল তুমি যে 500টা এমআই নিয়ে রুগী নিয়ে রিসার্চটা করলা, এদের সবারই আছে আনকন্ট্রোল ডায়াবেটিস এবং আনকন্ট্রোল হাইপারটেনশন। এবার কিন্তু ওই লোক তোমার চ্যালেঞ্জ করবে যে ভাই, আপনি যে বললেন তাদের এমআই হয়েছে ওবেসিটির কারণে, কেন? এটা হাইপারটেনশনের জন্য হইতে পারে না? ডায়াবেটিসের জন্য হইতে পারে না? পারে তো, তাই না? সো এই যে ডায়াবেটিস, এই যে হাইপারটেনশন, এইটি হবে কনফাউন্ডিং ভেরিয়েবল বিটুইন তাহলে কনফাউন্ডিং ভেরিয়েবল কি? থার্ড সেট অফ ভেরিয়েবল other than your independent variable that can influence your dependent variable. Third set of variable other than your independent variable that can influence your dependent variable. ঠিক আছে না? কনফাউন্ডার কি সবসময় মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে রিলেশন থাকা লাগবে নাকি? Convertible related to both independent variable as well as dependent variable. ঠিক আছে, বুঝছে? তুমি যদি হাইপার টেনশনের সাথে এমআই এর কোনো সম্পর্ক দেখতে চাও, তাহলে ইন্ডিপেন্ডেন্ট কোনটা? হাইপার টেনশন। ডিপেন্ডেন্ট কোনটা? কনফাউন্ডিং কোনটা? ওবেসিটি। এই জন্য তুমি যখনই কোনো রিসার্চ করবা, আগে তোমাকে ডিসাইড করতে হয় হোয়াট ইজ ইউর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, হোয়াট ইজ ইউর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এইটা আগে সিদ্ধান্ত নিবে, কার সাথে কার সম্পর্ক দেখতে চাও, এই সিদ্ধান্তটা আগে। এরপরে হলো
ব্যাপক খোঁজাখুঁজি করে তোমাকে খুঁজে বাড়ি করতে হবে যে আমার এই প্রস্তাবিত এক্সপোজার ভেরিয়েবল আর আমার প্রস্তাবিত আউটকাম ভেরিয়েবলের মধ্যে কোনো প্রকার কোনো কনফাউন্ডিং ভেরিয়েবল আছে নাকি নাই, এটা খুঁজে বাড়ি করতে হবে। আমি সিদ্ধান্ত নিলাম যে ওবেসিটির সাথে এমআই এর সম্পর্ক আছে কিনা দেখবো। এখন অনেক পড়ালেখা করে দেখলাম এই দুইটার মধ্যে দুইটা কনফাউন্ডিং ভেরিয়েবল আছে, হাইপারটেনশন আর এমআই, ডায়াবেটিস মেলাইটিস। এখন কি করবা, কাদেরকে নিয়ে রিসার্চ করবা? আমি কিন্তু ওবেসিটির সাথে এমআই এর সম্পর্ক দেখতে চাই। শুধু ওবেস পেশেন্ট যাদের হাইপারটেনশন ডায়াবেটিস তাদের মধ্যে হ্যাঁ, আমি যাদের হাইপারটেনশন ডায়াবেটিস নিব না, এদেরকে এক্সক্লুশন, এটি হলো এক্সক্লুশন ক্রাইটেরিয়া। তাহলে তুমি তোমার রিসার্চে যখন এক্সক্লুশন ক্রাইটেরিয়া সেট করবা, মাথায় কি থাকবে? কনফাউন্ডিং ভেরিয়েবল। কনফাউন্ডিং ভেরিয়েবল কয়টা, সেই অনুযায়ী তুমি তোমার এক্সক্লুশন ক্রাইটেরিয়াটাকে সেট করবা। এনরোলমেন্ট বলে এটাকে, এক্সক্লুশন ক্রাইটেরিয়া বলে। বুঝছো? ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, কনফাউন্ডিং ভেরিয়েবলটা বুঝছো? এই দুইটা তিনটা জিনিস খুব মাথায় রাখবা। কনফাউন্ডিং ভেরিয়েবলকে অ্যাডিকুয়েটলি অ্যাড্রেস না করে কোনো রিসার্চ করলে কিন্তু তোমার এই রিসার্চ দুনিয়াতে কেউ নেবে না, কেউ অ্যাকসেপ্ট করবে না। ইন্টারভিনিং ভেরিয়েবলটা কথা আছে, এটা আমাদের ইম্পর্টেন্ট না, এটা নিয়ে আমরা মাথা ঘামাই না। মিউচুয়ালি এক্সক্লুসিভ তো বলে ফেলছি। আজকে থাক, আমরা স্টেজেস অফ রিসার্চ নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। Extraneous variable একটা term থাকে। এইটাই কনফাউন্ডিং ভেরিয়েবল, এটার মানেই কনফাউন্ড। এক্সট্রানিয়াস মানে আমার যেটা প্রস্তাব ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্টের বাহিরে কে, বাহিরে, এক্সট্রানিয়াস ভেরিয়েবল বা কনফাউন্ডিং ভেরিয়েবল।
এরকম মেসেজ আমি পাইনি দিছি কোথাও বলেন পাইনি কোনটাতে করছেন মানে মেসেঞ্জারে ও মেসেজ দিছেন না কবে দিছিলেন